হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ক্লাস 9 এর পরীক্ষা তো শেষ হয়ে গেছে। সবার কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে নিশ্চয়ই। কারোর হয়তো খুবই ভালো হয়েছে, কারোর একটু কম ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে, কারোর হয়তো একটু খারাপই হয়েছে, তাই না? যার যেমনই হোক না কেন, একটা জিনিস কিন্তু মানতেই হবে যে হাতে আর বেশি সময় নেই। কেন হাতে আর বেশি সময় নেই? কারণ শুরু হয়ে গেছে ফাইনাল কাউন্টডাউন, ক্লাস 10 এর জার্নি, বোর্ডের জার্নি। বোর্ড প্রথম সব থেকে বড় এক্সাম, অল ওভার ইন্ডিয়া জুড়ে এই এক্সাম চলবে। সেই বোর্ডের জার্নি শুরু হয়ে গেছে। মাত্র আর 10 থেকে 11 মাস হয়তো বাকি আছে, হয়তো অতটাও বাকি নেই। কেউ কেউ হয়তো প্রিপারেশন স্টার্টও করে দিয়েছো। কি করে দিয়েছো? তো যারা ভালো রেজাল্ট করবে প্ল্যান করে রেখেছো, তারা তো অলরেডি বই টই কিনে নিয়েছো, প্রিপারেশন নিশ্চয়ই স্টার্ট করে দিয়েছো। সমস্ত জায়গায় কোথায় কে কি পড়বে না পড়বে, ক্লাসেস কেমন করে করবে, একটা প্ল্যান করে নিয়েছো, প্ল্যান মাফিক এগোতেও শুরু করে দিয়েছো। কারণ বোর্ডের জার্নি একটা সিরিয়াস জার্নি। ক্লাস 10, মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার at the age of 15-16, সব থেকে বড় পরীক্ষাতে তোমরা অ্যাপিয়ার করতে চলেছো আর 9-10 থেকে 11 মাস 12 মাসের মধ্যে। নেক্সট ইয়ারে এই টাইমের মধ্যে তোমাদের বোর্ড এক্সাম ওভার হয়ে গেছে। সেই সময় তো হাসিটা হাসতে হবে, ভালো রেজাল্টের এক্সপেকটেশন রাখতে হবে। কেমিস্ট্রি সাবজেক্টে তোমাদের এই টোটাল জার্নিটাকে খুব ইজি করে দেওয়ার জন্য আমি তোমাদের সবার প্রিয় সূর্য স্যার আজকে অর্গানিক কেমিস্ট্রির একটা টপিক নিয়ে তোমাদের কাছে এলাম তোমাদের সঙ্গে ক্লাস করব বলে। কেন অর্গানিক কেমিস্ট্রিকেই চুজ করলাম? তার কারণ অর্গানিক কেমিস্ট্রির নামেই একটা কিরকম ভয় পায় স্টুডেন্টস। আমি জানি না কেন ভয়টা পায়, কিন্তু একটা ভয় ভয় ব্যাপার লাগে। মানে একটা কেউ বলে স্যার প্রচুর মুখস্থ করতে হয়, কিচ্ছু বুঝতে পারি না। কেউ বলে না মুখস্থ করতে হয়, লিখতে গিয়েও অসুবিধা তৈরি হয়, ইকুয়েশনস গুলো মনে থাকে না, ফর্মুলা গুলো ঠিক মানে ঠিক গ্র্যাপ করতে পারি না। কেউ কারোর আবার হয়তো অন্য কোনো প্রবলেম, তার ইকুয়েশনসে প্রবলেম বা কিছু মনে রাখাতে প্রবলেম হয়। তো সব মিলিয়ে অর্গানিক কেমিস্ট্রির নামেই একটা কিরকম ফিয়ার তৈরি হয়ে যায়। যদিও ফিয়ার তৈরি হওয়া উচিত নয়, কিন্তু তৈরি হয়ে যায়। এটা বছরের পর বছর আমি দেখেছি। ইভেন হায়ার ক্লাসের মধ্যে এই ফিয়ারটা থাকে। অর্গানিক কেমিস্ট্রি মানেই একটা টাফ ব্যাপার, একটা মুখস্থর ব্যাপার, একটা ইকুয়েশনসের ব্যাপার, একটা জটিলতার ব্যাপার। তো সেই সোজা ব্যাপারটাকে, যেটাকে তোমরা সামহাও জটিল করে ফেলো, যেটা অতটাও জটিল নয়, যেটা খুবই সোজা। কেন সোজা? কারণ পুরো অর্গানিক কেমিস্ট্রির বেসিক্স ব্যাপারগুলো দাঁড়িয়ে আছে কিছু সামান্য সাধারণ ইজি কমন সেন্সের উপরে। তাই তোমাদের যা কমন সেন্স যত বেশি থাকবে, কমন সেন্সকে যদি একটু অ্যাপ্লাই করা যায়, এই অর্গানিক কেমিস্ট্রি খুব সহজ হয়ে যায়। তোমাদের অর্গানিক কেমিস্ট্রিকে একটু সহজ করে তোলার জন্য আজকের ক্লাসটা শুরু করতে চলেছি। সি ফর কেমিস্ট্রি, সি ফর কমন সেন্স। চলো দেখা যাক কি বলছে অর্গানিক কেমিস্ট্রি। এটা কি সত্যি অতটা ভয়ের নাকি? তো অর্গানিক কম্পাউন্ড কাদেরকে বলা হয়? ভালো করে শুনবে। অর্গানিক কম্পাউন্ড একটু একটু আইডিয়া আছে হয়তো কারোর, কিন্তু কারোর কোনো আইডিয়াই নেই একদম যে কাদেরকে অর্গানিক কম্পাউন্ড বলে। অর্গানিক নামটা আলাদা করা হলো কেন? অর্গানিক, ইনঅর্গানিক এই টার্মগুলো আলাদা হলো কেন? কম্পাউন্ড বললেই তো হতো। কম্পাউন্ডের আবার কেউ অর্গানিক, কেউ ইনঅর্গানিক, এরকম আলাদা ব্যাপারটা এলো কেন হঠাৎ করে? তো দেখা যাক অর্গানিক কম্পাউন্ড অ্যাকচুয়ালি কাদেরকে বলছে। ভাইটাল ফোর্স থিওরি বলে একটা থিওরি ছিল, অনেক আগের থিওরি, এখন ডিসকার্ডের একেবারেই। ওই থিওরিটাতে কি বলছে? অর্গানিক কম্পাউন্ড হচ্ছে সেই সমস্ত কম্পাউন্ড, মেনলি ন্যাচারাল কম্পাউন্ড, যে কম্পাউন্ড গুলো কেবলমাত্র লিভিং অর্গানিজম। কোথায়? লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম মানে এটা কি? প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এদের বডিতেই খুঁজে পাওয়া যায়। অর্থাৎ যে কম্পাউন্ড গুলোকে এমনি কোথাও খুঁজে পাওয়া যায় না, মানে পাহাড়ে, মাইন্সের মধ্যে, রক্সের মধ্যে, সি লেভেলে এমনি কোথাও খুঁজে পাওয়া যায় না, কেবলমাত্র অর্গানিক বডিতেই, দ্যাট ইজ লিভিং অর্গানিজমের বডিতে। মানে হয় প্ল্যান্ট বডি, সে লোয়ার প্ল্যান্ট হোক, হায়ার ক্যাটাগরির প্ল্যান্ট হোক, অথবা অ্যানিমাল বডি, সে লোয়ার ক্যাটাগরির অ্যানিমাল হোক বা হায়ার ক্যাটাগরির অ্যানিমাল হোক, তাদের বডিতেই খুঁজে পাওয়া যায় যে সমস্ত কম্পাউন্ডকে, তাদেরকে বলা হবে অর্গানিক কম্পাউন্ড। এই অর্গানিক কম্পাউন্ড কি কেন এরকম বলা হলো? কারণ তখন এরকম মনে করা হতো যে এই সমস্ত কম্পাউন্ড গুলোকে, এই অর্গানিক কম্পাউন্ড গুলোকে ল্যাবরেটরিতে সিনথেসিস করা পসিবলই নয়।
impossible to synthesize in laboratory, ল্যাবরেটরিতে সিনথেসিস করা পসিবলই নয়। এটা তখনকার দিনে মনে করা হতো। কেন মনে করা হতো? কারণ অ্যাজিউম করা হয়েছিল যে লিভিং বডিতে, যেমন তোমার বডি লিভিং বডি, আমার বডি লিভিং বডি, চারপাশে যত অ্যানিমেল দেখছি, প্ল্যান্ট দেখছি, সবার লিভিং বডি। এই লিভিং বডিতে একটা ভাইটাল ফোর্স আছে। কি আছে? একটা এক্স ফ্যাক্টর আছে, অবভিয়াসলি আছে একটা এক্স ফ্যাক্টর, যে কারণে আমরা 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 লিভিং এন্ড বাকিরা অবভিয়াসলি নন লিভিং। সো একটা ভাইটাল এক্স ফ্যাক্টর আছে, একটা ভাইটাল ফোর্স আছে, যে ফোর্সের কারণে স্পেসিফিক কিছু কম্পাউন্ড খালি অর্গানিক, কারণ তারা ওই অর্গানিজমের বডিতেই খুঁজে পাওয়া যায়। স্পেসিফিক কিছু কম্পাউন্ড তাদেরকে অর্গানিক বলা হলো কারণ তারা ওই ভাইটাল ফোর্স থিওরির কারণে, মানে ভাইটাল ফোর্সের কারণে খালি লিভিং বডিতেই এক্সিস্ট করে, লিভিং বডিতেই তৈরি হয়, এন্ড লিভিং বডির বাইরে আলাদা করে ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি তাদেরকে সিনথেসিস করা পসিবল নয়। এটা প্রথম দিকে ধরা হয়েছিল, এটাকে ভাইটাল ফোর্স থিওরি বলে। লিভিং বডিতে আছে কিছু ভাইটাল ফোর্স, যেটার কারণে ওই ভাইটাল ফোর্সের থ্রু দিয়ে যে সমস্ত কম্পাউন্ড গুলো লিভিং বডিতেই তৈরি হলো, দে আর অর্গানিক কম্পাউন্ড। এটা প্রথম দিকে অ্যাজিউম করা হয়েছিল। থিওরিটার নাম কি দেওয়া হলো? ভাইটাল ফোর্স থিওরি। কিন্তু কিন্তু এখানে একটা মজা আছে। মজাটা কি? প্রথম দেখা গেল অ্যামোনিয়াম সায়ানেট বলে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে, কি কম্পাউন্ড? অ্যামোনিয়াম সায়ানেট বলে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে একটা অর্গানিক কম্পাউন্ড ইউরিয়া প্রথম ল্যাবরেটরিতে সিনথেসিস করা পসিবল হলো। ইউরিয়া অর্গানিক কম্পাউন্ড কেন? আমরা জানি ইউরিয়া এক্সক্রিশনে প্রেজেন্ট থাকে, এক্সক্রিটরি মেটেরিয়াল হিসেবে অ্যানিমাল বডিতে প্রেজেন্ট থাকে। ইউরিয়া আমাদের ইউরিনের মধ্যে ইউরিয়া প্রেজেন্ট থাকে, অ্যানিমালসদের ইউরিনের মধ্যে ইউরিয়া প্রেজেন্ট থাকে। সো ওটা অবভিয়াসলি লিভিং অর্গানিজমের বডিতে প্রেজেন্ট থাকে একটা কম্পাউন্ড। তাহলে ইউরিয়া যেহেতু লিভিং অর্গানিজমের বডিতে প্রেজেন্ট থাকে একটা কম্পাউন্ড, সেই কারণে এটা অর্গানিক কম্পাউন্ড অ্যাকর্ডিং টু ভাইটাল ফোর্স থিওরি। কারণ ভাইটাল ফোর্স থিওরি সেটাই বলছে অর্গানিক কম্পাউন্ড যারা লিভিং বডিতেই প্রেজেন্ট থাকছে কেবলমাত্র। কিন্তু এই অর্গানিক কম্পাউন্ডটাকে প্রথমবারের জন্য ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানেট বলে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, কেন অ্যামোনিয়াম সায়ানেট ইনঅর্গানিক কম্পাউন্ড? কারণ খুবই সোজা, লিভিং বডিতে প্রেজেন্ট থাকে না, তাই না? তার মানে অর্গানিক ইনঅর্গানিকের ক্লাসিফিকেশনটা আগে কিরকম ছিল ভাইটাল ফোর্স থিওরির সময়তে? লিভিং বডিতে প্রেজেন্ট থাকলে অর্গানিক, যাদেরকে ল্যাবরেটরিতে তৈরি করা পসিবল নয়। আর যাদেরকে ল্যাবরেটরিতে তৈরি করা পসিবল বা লিভিং বডিতে প্রেজেন্ট থাকে না, এমনি নরমালি আর্থ ক্রাস্টে প্রেজেন্ট থাকে, মাইন্স এর মধ্যে প্রেজেন্ট থাকে, মিনারেলস এর মধ্যে প্রেজেন্ট থাকে, রক, সি, এই সমস্ত জায়গায় প্রেজেন্ট থাকে, তারা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড। তো এরকম একটা ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে ল্যাবরেটরিতে প্রথমবারের জন্য যখন ইউরিয়া বলে একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি করা পসিবল হলো, তখন ভাইটাল ফোর্স থিওরিটা ডিসকার্ড হয়ে গেল। কেন ডিসকার্ড হয়ে গেল? খুবই সোজা ব্যাপার। কেন? কি বলো, বুদ্ধি করে বলো, কেন ডিসকার্ড হয়ে গেল? এই কারণে ডিসকার্ড হয়ে গেল যে ইউরিয়া বলে যে কম্পাউন্ডটা কেবলমাত্র এক্সপেক্ট করা হচ্ছিল অর্গানিক কম্পাউন্ড, যারা কিনা অর্গানিজমে লিভিং অর্গানিজমের বডিতেই পাওয়া যাবে, তাকে ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে তৈরি করা পসিবল হলো ল্যাবরেটরিতে। মানে অর্গানিক কম্পাউন্ড আর সেই কম্পাউন্ডগুলোকে বলা যাবে না যারা কেবলমাত্র লিভিং অর্গানিজমসের বডিতে থাকে। লিভিং অর্গানিজমসের বডিতে থাকা কম্পাউন্ডদেরকে ল্যাবরেটরিতেও তৈরি করা পসিবল। প্রথমে যেমন ইউরিয়া আবিষ্কার হলো, ইউরিয়া সিনথেসিস করা হলো, এর পরে অ্যাসিটিক অ্যাসিড যেটা কিনা একটা অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, এরকম বেশ কিছু কম্পাউন্ড এর পরে ল্যাবরেটরিতে তৈরি করাও পসিবল হয়ে গেল। তখন থেকে এই ভাইটাল ফোর্স থিওরিটা ডিসকার্ড হয়ে যায়, এন্ড তখন নতুন যে কনসেপ্টটা দেওয়া হয় অর্গানিক কম্পাউন্ডের ব্যাপারে, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বলতে বোঝায় বা অর্গানিক কম্পাউন্ড বলতে বোঝায় হাইড্রোকার্বনের কম্পাউন্ড আর তাদের ডেরিভেটিভস মানে হাইড্রোকার্বন থেকে তৈরি হওয়া জিনিস। হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন থেকে তৈরি হওয়া কোনো কম্পাউন্ড, তাদের কি বলা হয়? অর্গানিক কম্পাউন্ড। তাহলে বলো, এখনো পর্যন্ত বলো, এই যে কনসেপ্টটুকু দেখলে অর্গানিক কম্পাউন্ডের একদম বেসিক্সটা, যে কারা অর্গানিক কম্পাউন্ড, কেন হঠাৎ করে অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক কেমিস্ট্রিকে আলাদা করে স্টাডি করা হচ্ছে? কারণ শুরুর দিকে এটাই মনে করা হয়েছিল অর্গানিক কম্পাউন্ড একটা স্পেশাল টাইপ অফ কম্পাউন্ড, যারা লিভিং বডিতে একটা ভাইটাল ফোর্সের কারণেই এক্সিস্ট করে এন্ড অন্য কোথাও এক্সিস্ট করে না। পরে সেই কনসেপ্টটা ডিসকার্ড হয়ে গেল যখন বিভিন্ন ইনঅর্গানিক কম্পাউন্ড, যারা লিভিং বডিতে থাকে না, এরকম বিভিন্ন ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে যখন দেখা গেল সো কল্ড
যাদের লিভিং বডিতে থাকার কথা, এরকম সো কল্ড অর্গানিক কম্পাউন্ডকে ইনঅর্গানিক কম্পাউন্ড থেকেও ল্যাবরেটরিতে তৈরি করা পসিবল হচ্ছে। যখন এই ব্যাপারটা প্রুফ হয়ে গেল, নট অনলি ইউরিয়া, অ্যাসিটিক অ্যাসিড, এই সমস্ত কম্পাউন্ডদেরকে যখনই আর্টিফিশিয়ালি তৈরি করা পসিবল হয়ে গেল, ল্যাবরেটরিতে তৈরি করা পসিবল হয়ে গেল, তখনই ভাইটাল ফোর্স থিওরি ডিসকার্ড হয়ে গেল। অ্যান্ড তখন থেকে অর্গানিক কম্পাউন্ড বলতে আমরা কি বুঝলাম? হাইড্রোকার্বনের কম্পাউন্ড। হাইড্রোকার্বন নাম শুনে কি বুঝছো? বলো দেখি, কে কি বুঝলে? হাইড্রোকার্বন মানে নামটা শুনে কি বুঝছো? কটা এলিমেন্টের নাম আছে হাইড্রোকার্বনে? গেস করো। হাইড্রোকার্বন, গেস করো কটা এলিমেন্টের নাম আছে? ইয়েস ইয়েস, হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন, রাইট, ভেরি গুড। তার মানে হাইড্রোজেন একটা এলিমেন্ট আর কার্বন হচ্ছে আর একটা এলিমেন্ট। তার মানে মেইনলি হাইড্রোজেন আর কার্বন এই দুটো এলিমেন্ট মিলে যে সমস্ত কম্পাউন্ড তৈরি করেছে তারা হলো হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন থেকে আমার যে কম্পাউন্ড গুলো তৈরি হয়েছে তাদেরকে বলা হলো হাইড্রোকার্বনের ডেরিভেটিভ। এই হাইড্রোকার্বন আর তাদের ডেরিভেটিভ, এদেরকে মডার্ন টাইমে অর্গানিক কম্পাউন্ড ধরা হয়। অর্গানিক কেমিস্ট্রিতে এদেরই বিভিন্ন রকম কেমিস্ট্রি স্টাডি করা হয়। এদের প্রিপারেশনস, এদের কেমিক্যাল প্রপার্টি, এদের ফিজিক্যাল প্রপার্টি, এরা কেমন করে রিঅ্যাকশনস করে, এই ডিটেলটা স্টাডি করা হয় অর্গানিক কেমিস্ট্রিতে। তাহলে আশা করি বুঝতে পেরেছো কেন অর্গানিক কেমিস্ট্রি হঠাৎ করে এলো। লিভিং অর্গানিজমস এর কানেকশন থেকে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু অরিজিনটা হচ্ছে, রাইট? তো আই গেস একটু হলেও অর্গানিক কেমিস্ট্রি ব্যাপারে ক্ল্যারিটি এলো। তো দেখা যাক পরের স্লাইডে কি বলছে। তো চলে আসছি, অর্গানিক কম্পাউন্ডস কেন আলাদা করে এত ইম্পর্টেন্স পাচ্ছে। অর্গানিক কম্পাউন্ডস ক্লাস 11-12 তো হিউজ চ্যাপ্টার্স আছে অর্গানিক কম্পাউন্ডস এর উপরে। 10-এও খুব কম চ্যাপ্টার নেই, 10-এও যথেষ্ট রকমের ডিসকাশনস আছে অর্গানিক কম্পাউন্ডস এর উপরে। কেন অর্গানিক কম্পাউন্ডস এতটা ইম্পর্টেন্ট জানতে হবে আমাদের। সো দেখা যাক অর্গানিক কম্পাউন্ডস গুলো অ্যাকচুয়ালি কেন ইম্পর্টেন্ট, এর সিগনিফিকেন্সটা কি। ফার্স্ট সিগনিফিকেন্স, লার্জ নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডস। লার্জ মানে আনইমাজিনেবল, প্রচুর মিলিয়ন্স অফ অর্গানিক কম্পাউন্ডস আর প্রেজেন্ট at present date. ডিফারেন্ট রিসার্চ সেন্টারে, ডিফারেন্ট ল্যাবরেটরিতে প্রত্যেক মোমেন্টে অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস করা হয়েছে। এই যে আমরা যত একটা উদাহরণ দিচ্ছি তাহলে রিলেট করতে পারে। এই যে আমরা যত ওষুধ খাই, প্রত্যেক কটা ওষুধ অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে? প্রত্যেক কটা ওষুধ, প্যারাসিটামল বলো জ্বরের জন্য খাচ্ছে প্যারাসিটামল, বা পেন কিলার, অন্য কোনো পেন কিলার, তো যে কোনো কিছু, যে কোনো ওষুধ, সেটা পেট খারাপের কোনো ওষুধ হোক, সেটা অন্য কোনো ওষুধ হোক, জ্বরের ওষুধ, সর্দির ওষুধ, কোনো কমপ্লিকেটেড ওষুধ, সমস্ত ওষুধ, অল ড্রাগস দে আর অর্গানিক কম্পাউন্ডস। তার মানে বুঝতে পারছো কত মলিকুল, কত ওষুধ আছে, কত মলিকুল আছে। তার মানে এত মলিকুল অর্গানিক কম্পাউন্ডস এ পসিবল, তাই না? এত মলিকুল পসিবল, হিউজ নাম্বার অর্গানিক কম্পাউন্ডস। এটা তো গেল একটা এক্সাম্পল, কেবলমাত্র ড্রাগ ছাড়াই যত রকমের ফুড খাচ্ছি আমরা, যত রকমের ফুডস এর মধ্যে প্রচুর অর্গানিক কম্পাউন্ডস প্রেজেন্ট আছে। কার্বোহাইড্রেট বলতে আমরা পপুলারলি গ্লুকোজ বুঝি, কিন্তু গ্লুকোজ ছাড়া গ্লুকোজ, সুক্রোজ, রাইবোজ, রাফাইনোজ, অ্যামাইলোজ, পেকটিন, কত রকমের প্রেজেন্ট আছে, রাইট? তাহলে এই যে এত কম্পাউন্ডস প্রেজেন্ট আছে, এরা সবাই মিলে এত হিউজ নাম্বারের কম্পাউন্ডের একটা কিংডম তৈরি করে দিয়েছে। সেই কারণে অর্গানিক কম্পাউন্ডস এর নাম্বার প্রচুর হিউজ। তো স্টাডি করতে হবে যে কেন অর্গানিক কম্পাউন্ডস গুলো এত হিউজ নাম্বারে তৈরি হয়। So that is number one important of studying organic compounds, যে কেন এত হিউজ নাম্বারে কম্পাউন্ড গুলো তৈরি হচ্ছে। নাম্বার 2, এরা ম্যাক্রোমলিকিউল তৈরি করে। ম্যাক্রো মানে বড় সাইজের মলিকিউল, বড় সাইজের। তোমার বাড়িতে যে সমস্ত চেয়ার টেবিল আছে, প্লাস্টিকের চেয়ার টেবিল আছে তো? প্লাস্টিকের চেয়ার টেবিল সবার বাড়িতেই থাকে। এই যত চেয়ার টেবিল আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের, যেগুলো মেনলি যেগুলো পলিমার দিয়ে তৈরি, একটা পলিমার মানে অনেক বড় সাইজের মলিকিউল। আমাদের বডিতে যে ডিএনএটা আছে, ডিএনএ জিন যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি, সেই ডিএনএ দ্যাট ইজ অলসো ম্যাক্রোমলিকিউল, হিউজ সাইজের মলিকিউল, এন্ড পুরোটাই একটা অর্গানিক মলিকিউল। তার মানে বড় সাইজের একটা ইনঅর্গানিক মলিকিউলের নাম বলো অ্যামোনিয়া, NH3, ছোট্ট মলিকিউল, H2SO4, কয়েকটা মাত্র এলিমেন্ট দিয়ে তৈরি ছোট্ট মলিকিউল। কিন্তু ডিএনএ মলিকিউলে যদি ফর্মুলা লিখতে যাওয়া যায়, দেখা যাবে হয়তো নাম্বার অফ কার্বন অ্যাটমই আছে 80,000 নাম্বার অফ কার্বন অ্যাটম। একটা মলিকিউলের মধ্যে 80,000 অ্যাটম, শুধু কার্বন। এছাড়া অক্সিজেন আছে, ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, আরো না জানি কতগুলো এলিমেন্ট আছে, তাই না? তার মানে বুঝতেই পারছো হিউজ সাইজের মলিকিউল তৈরি করে এরা, প্রচুর হেভি মলিকিউল তৈরি করে, মাস খুব বেশি হয় মলিকিউল, যেগুলো অ্যাবনর্মালি হাই মলিকুলার ওয়েট থাকে এদের। এই কারণে অর্গানিক কম্পাউন্ড স্টাডি এগেন ইম্পর্টেন্ট হয়ে পড়ে। নেক্সট কি,
যেটা বললাম এক্ষুনি, হেভি হয়, হাই মলিকুলার মাস অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি মলিকুলার মাস, অনেকটা হেভি হয়ে যায়, কারণ অবভিয়াসলি হেভি তো হবেই, এটা তো খুব কমন সেন্স, সি ফর কেমিস্ট্রি, সি ফর কমন সেন্স, তাই না? কেন হেভি হয়ে যাচ্ছে? যেটা সাইজে বড় সেটা তো হেভি হবেই, তো মলিকুলার মাস হেভি হবেই, রাইট? তো হেভি মলিকুলার মাস হয়ে যাচ্ছে, হাই মলিকুলার মাস হয়ে যাচ্ছে, এই কারণগুলোর জন্য অর্গানিক কম্পাউন্ডস গুলো আলাদা করে স্টাডি করা ইম্পর্টেন্ট হয়ে পড়ছে। ঠিক আছে, আচ্ছা এতদূর অব্দি আই গেস কোনো ডাউট নেই। আমি একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে অর্গানিক কেমিস্ট্রিটা তোমাদের মধ্যে ইজি ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করছি, যাতে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে একটা যে সিনিয়রদের থেকে হয়তো শুনে থাকবে, একটা ভয় থাকে, মুখস্থ করতে হয়, এরকম একটা কনসেপ্ট থাকে, ওটা যেন তোমাদের অ্যাটলিস্ট এই ফার্স্ট ক্লাসটার পরে কেটে যায়। আমার টার্গেট এটাই, যে ফার্স্ট ক্লাসটার পরে যেন অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমাদের কনসেপ্ট, তোমাদের ডাউট গুলো যেন ক্লিয়ার হয়ে যায়, তোমাদের যেন কেটে যায় ডাউটটা, ভয়টা যেন কেটে যায়, যে না এরকমটা না যে অর্গানিক কেমিস্ট্রি খুব ডাউট, সূর্য স্যার আছেন সুতরাং অর্গানিক কেমিস্ট্রি ইজি থাকবে, এরকম কোনো ব্যাপার নেই, রাইট? ফাইন। তো এবার দেখা যায় এই যে ফিচার্স গুলো, যে প্রচুর নাম্বারে অর্গানিক কম্পাউন্ড তৈরি হচ্ছে, বড় বড় সাইজের মলিকুল তৈরি হচ্ছে, তারপরে মলিকুলার মাস অনেক বেশি, মানে হেভি মলিকুল তৈরি হচ্ছে, এই ব্যাপারগুলো এক্স্যাক্টলি কেন হচ্ছে? অর্গানিক কম্পাউন্ডে কোন দুটো মেন এলিমেন্ট আছে আমরা পড়েছি? মেন এলিমেন্ট দুটো হচ্ছে হাইড্রোজেন আর কার্বন, হাইড্রোকার্বন যাদেরকে বলা হচ্ছে, কম্পাউন্ড গুলোকে বলা হচ্ছে হাইড্রোকার্বন, যার মধ্যে মেন দুটো এলিমেন্ট আছে হাইড্রোজেন এন্ড কার্বন। এর সঙ্গে আর কি কি এলিমেন্ট থাকে ইউজুয়ালি অর্গানিক কম্পাউন্ড গুলোকে, সেগুলোর একটা লিস্ট দেখে নেওয়া যাক। অবভিয়াসলি শুধু হাইড্রোজেন আর কার্বন দিয়ে তো থাকবে না, আরো কিছু কিছু এলিমেন্ট থাকে, সো তাদের একটা লিস্টটা দেখে নেওয়া যাক। যেমন থাকে ধরো অক্সিজেন, যেমন থাকে ধরো নাইট্রোজেন, যেমন থাকে ধরো ফসফরাস, এই সমস্ত এলিমেন্ট গুলো প্রেজেন্ট থাকে। ঠিক আছে, সালফার থাকে, সালফার প্রেজেন্ট থাকে, এই সমস্ত এলিমেন্ট গুলো অর্গানিক কম্পাউন্ডে প্রেজেন্ট থাকে। কিন্তু মেজরলি কে থাকবেই থাকবে? হাইড্রোকার্বন, হাইড্রোজেন কার্বন তো থাকবেই থাকবে। ঠিক আছে, মেজরলি এটা থাকবেই। আচ্ছা এবারে এই যে কার্বন আছে না, পিরিয়ডিক টেবিলের কার্বনই হচ্ছে একমাত্র এলিমেন্ট যে কিনা পুরো অর্গানিক কেমিস্ট্রির এম্পায়ারটাকে খাড়া করেছে, পুরো এম্পায়ারটা তৈরি করেছে একটা সিঙ্গেল এলিমেন্ট, কে? কার্বন। কারণ কার্বনের মধ্যে এমন কিছু ইউনিক ফিচার্স আছে যেটার কারণ নেই। যেরকম আমাদের সকলের মধ্যে কিছু কিছু ইউনিক ফিচার আছে যেটার কারণ নেই, একটা হিডেন ট্যালেন্ট আছে যেটার কারণ নেই, যেটা আমাদেরকে মোটিভেট করে, আমাদেরকে এগিয়ে যেতে হেল্প করে, আমাদেরকে একদম ফাটিয়ে রেজাল্ট করতে হেল্প করে, যে কোনো কাজে দারুণ পারফরমেন্স আনতে হেল্প করে। আমাদের হিডেন ট্যালেন্ট আছে, কেউ কেউ আমরা সেটা জানি, কেউ কেউ জানি না। যেমন টিচিং ইজ মাই হিডেন ট্যালেন্ট, আমি টিচ করতে ভালোবাসি অ্যান্ড হোপফুলি তোমরা সকলে সূর্য স্যারকে পছন্দ করো, রাইট? তো ঠিক সেরকমই কার্বনের যে হিডেন ট্যালেন্টটা আছে, তার মধ্যে কি কি আছে, কোন কোন সেই হিডেন ট্যালেন্ট যার জন্য সে এটা করতে পেরেছে? কি করতে পেরেছে? অর্গানিক কম্পাউন্ডসের একটা কিংডম খাড়া করতে পেরেছে হাইড্রোজেনকে সঙ্গে নিয়ে। নাম্বার 1, টেট্রাভ্যালেন্সি অফ কার্বন, মানে ভ্যালেন্সি অফ কার্বন ইজ 4, ভ্যালেন্সি অফ কার্বন কত? 4। এটা হয়তো ক্লাস 9 এ কেউ কেউ পড়েছো, মাথায় আছে। ক্লাস 9 এ অ্যাটম মলিকুল যে চ্যাপ্টার গুলো ছিল, সেই চ্যাপ্টার গুলোতে ভ্যালেন্সি সম্পর্কে আইডিয়া দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল ভ্যালেন্সি কি, ভ্যালেন্সি কি করে ডিসাইড করে? কম্বাইনিং ক্যাপাসিটি, একটা এলিমেন্ট অন্য যতগুলো এলিমেন্টের সঙ্গে কম্বাইন করতে পারে বেসিক ওয়েতে, তাকেই ভ্যালেন্সি বলা হয়। তাহলে বলো দেখি, বুদ্ধি করে বলো, হোয়াট ইজ দা ভ্যালেন্সি অফ আ হিউম্যান বিং? আমাকে দেখো দিয়ে বলো, তোমাদের জন্য হিন্ট দিচ্ছি, হিন্টটা কে কে ক্যাচ করতে পারলে? হিন্ট দিচ্ছি, আমার কটা হাত? হিউম্যান বিং এর কটা হাত? দুটো হাত। দুটো হাত দিয়ে কজনকে হোল্ড করতে পারবো? দুজনকেই হোল্ড করতে পারবো, তাই না? তাহলে ভ্যালেন্সি, সো কল্ড ভ্যালেন্সি কত? কম্বাইনিং ক্যাপাসিটি কত হলো? গেস করো, রাইট, 2। ঠিক তো? দুই গেস করেছো তো? ভেরি গুড। তার মানে আমার কম্বাইনিং ক্যাপাসিটি হলো 2, কারণ আমি দুটো হাত দিয়ে দুজনকেই হোল্ড করতে পারি। হিউম্যান বিং এর কম্বাইনিং ক্যাপাসিটি হলো 2। সুতরাং আমরা যদি একটু হিউমারাস হওয়ার চেষ্টা করি, যে হিউম্যান বিং কেও ধরে নিলাম কোন একটা কেমিস্ট্রির এলিমেন্ট, তাহলে হিউম্যান যদি কোন একটা এলিমেন্ট হয় কেমিস্ট্রিতে, পুরো হিউম্যানটাই যদি একটা এলিমেন্ট হয় কেমিস্ট্রিতে, তাহলে তার ভ্যালেন্সি কত হবে? 2, রাইট? ঠিক সেরকমই কার্বনের কম্বাইনিং ক্যাপাসিটি হলো 4, মানে একটা কার্বন এলিমেন্ট আর 4টে এলিমেন্টের সঙ্গে কম্বাইন করতে পারে, তার কম্বাইনিং ক্যাপাসিটি 4, দ্যাট ইজ তার ভ্যালেন্সি 4। টেট্রাভ্যালেন্সি ইউনিক প্রপার্টি, খুব কম এলিমেন্ট আছে পিরিয়ডিক টেবিলের যারা তার 4 ভ্যালেন্সি শো করতে পারে।
নেক্সট ইউনিক প্রপার্টি কি? ক্যাটিনেশন। পুরো পিরিয়ডিক টেবিলে 118টা এলিমেন্ট আছে, অল্প নয়, 118টা। তার মধ্যে একমাত্র এলিমেন্ট হলো কার্বন, যে কিনা ক্যাটিনেশন শো করতে পারে স্ট্রংলি। অন্য আরো দুই একজন পারে, বাট কার্বনের মতন এরকম নয়। সিলিকনও অল্প স্বল্প পারে, কার্বনের মতন এরকম নয়। ক্যাটিনেশন মানেটা কি? চেন তৈরি করা, কন্টিনিউয়াস চেন। ডিটেলে আসবো, চিন্তার কোনো কারণ নেই। এমন নয় যে এখানে একটুখানি বুঝিয়ে দিয়ে চলে যাব, ডিটেলে আসবো, ক্যাটিনেশনের ডিটেলে আসবো, সবকটা ডিটেলে আসবো, ঠিক আছে? জাস্ট এখন একটু হিন্টটা দিচ্ছি যাতে একটু ইজি ফিল হয়, কারণ অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে একটা ফিয়ার সেন্স কাজ করে, যেটা বারবার বলছি। স্টুডেন্টসরা একটু ঘাবড়ে থাকে, নাম শুনে একটু ভয় পায়, তো সেইটাকে আমি এলিমিনেট করার চেষ্টা করছি। এই ক্লাসের পরে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ভয় থাকবে না কারোর। তো ক্যাটিনেশন জিনিসটা কি হলো? চেন তৈরি করতে পারে। কার্বন তার টেট্রাভ্যালেন্সির থ্রু দিয়ে চেন তৈরি করতে পারে। লিনিয়ার চেন হতে পারে, অথবা ব্রাঞ্চিং চেন হতে পারে, মানে লিনিয়ার আছে তার সঙ্গে উপরে নিচে ব্রাঞ্চ আছে, অথবা সাইক্লিক চেন হতে পারে, পুরোপুরি ক্লোজড সাইক্লিক চেন হতে পারে। মাল্টিপল ওয়েতে চেন তৈরি করতে পারে। এইভাবে কোভালেন্ট বন্ডিং এর থ্রু দিয়ে, কোভালেন্ট বন্ডিং মনে আছে তো, নাকি আবার সেটাও রিক্যাপিচুলেট করতে হবে? আচ্ছা ঠিক আছে, সেটা আমরা ক্লাসে টেক কেয়ার করে নেবো। নর্মাল ক্লাসে যখন জয়েন করবে তখন ক্লাসে আমরা পুরো ব্যাপারটা টেক কেয়ার করে নেবো, ঠিক আছে? আচ্ছা, তো কোভালেন্ট বন্ড ফরমেশনের থ্রু দিয়ে কার্বন কি করতে পারে? চেনের পর চেন, লম্বা চেন তৈরি করতে পারে। চেন তৈরি করতে পারে বলেই তো তারা ম্যাক্রোমলিকুল তৈরি করতে পারছে। এখানে তো হিসাবটা ক্লিয়ার হয়ে গেল যে চেন তৈরি করতে পারছে, আনলিমিটেড চেন, আনলিমিটেড কার্বন অ্যাটমের চেন। যদি কোনো কার্বন অ্যাটম যেহেতু তৈরি করতে পারছে, আনলিমিটেড কার্বন অ্যাটমের চেন তৈরি করতে পারছে, মানে অবভিয়াসলি একটা কম্পাউন্ডের মধ্যে অনেক চেন থাকবে। পুরো কমন সেন্স তো এটা। যদি কেউ চেন তৈরি করতে পারে, লম্বা চেন তৈরি করতে পারে, তাহলে সে তো ম্যাক্রোমলিকুলই তৈরি করবে। এটা কি বোঝা খুব টাফ না? এটা পুরোপুরি কমন সেন্সের গেম, রাইট? অনেকবার বলছি কিন্তু কমন সেন্সকে রাখতে হবে। কমন সেন্স আর কিচ্ছু না, অনলি কমন সেন্স চাই। অর্গানিক কেমিস্ট্রি এতটাই ইজি লাগবে, মনে হবে স্যার এটা তো জানাই কথা, এটা আবার পড়ানোর কি আছে, রাইট? ফাইন। তো কি হচ্ছে? লম্বা চেন তৈরি হচ্ছে। এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি। কি বলা হচ্ছে? ক্যাটিনেশন। ফাইন, নেক্সট চলে আসছি মাল্টিপল বন্ড। একমাত্র কার্বনই এই এলিমেন্ট যে একসাথে সিঙ্গেল বন্ডের কম্পাউন্ড তৈরি করতে পারে। এখানে বন্ড বলতে কিন্তু কোভালেন্ট বন্ডকে বলা হচ্ছে। তো সিঙ্গেল কোভালেন্ট বন্ড তৈরি করতে পারে, অথবা ডাবল কোভালেন্ট বন্ড তৈরি করতে পারে, অথবা ট্রিপল কোভালেন্ট বন্ড তৈরি করতে পারে। সো সিঙ্গেল কোভালেন্ট বন্ড, ডাবল কোভালেন্ট বন্ড বা ট্রিপল কোভালেন্ট বন্ড, এই তিনটে বন্ডই এট এ টাইম তৈরি করতে পারে এই একমাত্র এলিমেন্ট কার্বন। তিনটে বন্ডই তৈরি করতে পারে কার্বন, ঠিক আছে? অক্সিজেনও ডাবল কোভালেন্ট বন্ড তৈরি করতে পারে, সিঙ্গেল কোভালেন্ট বন্ড তৈরি করতে পারে, কিন্তু ট্রিপলটা পারে না। নাইট্রোজেন আবার ট্রিপল পারে, সিঙ্গেল পারে, কিন্তু ডাবলটা পারে না। আবার অক্সিজেন যদি ডাবল কোভালেন্ট বন্ড তৈরি করেও ফেলে, ও চেন বানাতে পারে না। নাইট্রোজেন যদি ট্রিপল কোভালেন্ট বন্ড তৈরি করেও ফেলে, ও চেন বানাতে পারে না। চেনও বানাতে পারে, সিঙ্গেল ডাবল ট্রিপল তিন রকমের বন্ডও তৈরি করতে পারে। এত হিডেন ট্যালেন্ট নিয়ে বসে আছে একটাই এলিমেন্ট পিরিয়ডিক টেবিলে, কে? কার্বন। ক্লিয়ার? ফাইন, গুড। লাস্ট টপিকটা হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম কি? একই ফর্মুলাটা একটাই থাকবে। যেমন ধরো তোমাকে যদি জিজ্ঞেস করি 9 এর রেসপেক্টে এইটুকু নলেজ আশা করি তোমরা গেইন করেছো, তাই তো? যেমন কি অ্যামোনিয়া মলিকুলের ফর্মুলা যদি জিজ্ঞেস করলাম, তো কে বলবে বলো? অ্যামোনিয়া মলিকুলের ফর্মুলা মনে পড়ছে? কুইক মনে করার চেষ্টা করো। ফার্স্ট অ্যামোনিয়ার ফর্মুলা কি? NH3, রাইট? H2SO4, কাম অন। H2SO4 কি? সালফিউরিক অ্যাসিড, তাই তো? HCl কার ফর্মুলা? হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট? মনে পড়ছে তো এগুলো? ফর্মুলাগুলো ক্লিয়ার তো? ফর্মুলার জায়গায় কারোর কোনো ডাউট নেই হোপফুলি, ঠিক? তো এই ফর্মুলাগুলো থেকে আমরা একটাই কম্পাউন্ডকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। যেমন NH3 বললে তুমি কিন্তু অ্যামোনিয়া ছাড়া অন্য কোনো কম্পাউন্ড বুঝবে না। H2SO4 বললে তুমি অন্য কোনো কম্পাউন্ড বুঝবে না রাদার দ্যান সালফিউরিক অ্যাসিড। HCl বললে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া অন্য কোনো কম্পাউন্ডের নাম কিন্তু নেবে না। কিন্তু যদি তোমাকে বলা হয় C4H10, এই কম্পাউন্ডের নাম কি? কোন একটা কম্পাউন্ডের ফর্মুলা C4H10, এই কম্পাউন্ডের নাম কি? এই C4H10 ফর্মুলাটা দুটো কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করে। বিউটেনও হতে পারে, 2-মিথাইল প্রোপেনও হতে পারে। কমপ্লিটলি ডিফারেন্ট দুটো কম্পাউন্ড উইথ দ্য সেম মলিকুলার ফর্মুলা, তাদেরকে বলা হয় আইসোমার। কমপ্লিটলি ডিফারেন্ট 2 or more কম্পাউন্ডস উইথ সেম মলিকুলার ফর্মুলা, তারা কি? আইসোমার। এই যে চারটে ইউনিক ক্যাটাগরি আছে, আসবো প্রত্যেকটা ডিটেলিং এ আসছি,
চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা ডিটেলিং এ আসবো, ঠিক আছে। সো এই যে চারটে ইউনিক ফর্মুলা, চারটে ইউনিক ট্যালেন্ট একমাত্র যেহেতু কার্বনের আছে, তাই কার্বন সঙ্গী করেছে কাকে? হাইড্রোজেনকে, স্মলেস্ট এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল। হাইড্রোজেনকে সঙ্গী করে যে হিউজ কিংডমটা তৈরি করেছে তাকে বলা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, রাইট। সেই অর্গানিক কম্পাউন্ডস গুলো কিরকম ভাবে প্রেজেন্টেড হচ্ছে আমাদের সামনে? প্রচুর নাম্বারে থাকছে, তারা প্রচুর তৈরি হচ্ছে। এভরি ইয়ারে রাফলি 10,000 করে নতুন নতুন অর্গানিক কম্পাউন্ড ডিফারেন্ট রিসার্চ ল্যাবরেটরিতে রিপোর্টেড হয় from natural sources or by synthesis in the laboratory. 10,000 every year এ অর্গানিক কম্পাউন্ড নতুন নতুন করে ডিসকভার হচ্ছে, and already তো মিলিয়ন তৈরি হয়ে বসে আছে। সো বুঝতেই পারছো কত হিউজ নাম্বারে তৈরি হচ্ছে, বড় বড় সাইজে তৈরি হচ্ছে। পলিমার্স, ডিএনএ, বডির মধ্যে যা মলিকুল আছে, বডির বাইরে যত মলিকুল তৈরি হচ্ছে, যে পলিমার গুলো তৈরি হচ্ছে, যত পলিমার ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, সব অর্গানিক মলিকুল, রাইট। তার সঙ্গে হচ্ছে মলিকুলার মাসও হেভি হবে, কারণ বড় বড় মলিকুল তৈরি হলে মাসও বেশি। এই ব্যাপারগুলো হচ্ছে কারণ কার্বনের মধ্যে হিডেন ট্যালেন্টটা আছে, আর কার্বন তার সঙ্গী পেয়ে গেছে মাস্টারপিস হাইড্রোজেনকে, ঠিক আছে। এতদূর অব্দি আই গেস ডাউট তৈরি হচ্ছে না, ঠিক আছে। ডাউট কিন্তু তৈরি হওয়ার জায়গায় রাখছি না আমি, তৈরি কি হবে ডাউটকে তো ক্লিয়ার করি আমি পুরোপুরি ইজি অ্যাপ্রোচে, একদম ইজিয়েস্ট অ্যাপ্রোচে অর্গানিক কেমিস্ট্রি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। এর থেকে ইজিয়েস্ট অ্যাপ্রোচে প্রেজেন্টেশন পসিবলই নয়, রাইট। চলো, এখন অব্দি কোনো কিছু ডাউট তৈরি হওয়ার স্কোপ দিইনি, তো চলে আসা যাক ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি গুলোতে। ফার্স্ট ক্যাটাগরিটা কি, যেটা বলছিলাম টেট্রাভ্যালেন্সি। একটু ক্লাস 9টাকে রিক্যাপ করার চেষ্টা করো, ক্লাস 9 এর বইগুলোতে কি পড়েছিলে একটু মনে করার চেষ্টা করো। কি পড়েছিলে দেখো, ভাবো কি পড়েছিলে? অ্যাটমের স্ট্রাকচারের ব্যাপারে, ভ্যালেন্সির ব্যাপারে কি পড়েছিলে? মনে পড়ছে? ভ্যালেন্সি কেমন করে হয়, কার্বন অ্যাটমের ভ্যালেন্সি কত, কিছু মনে পড়ছে? সো চলো একটা কুইক কোশ্চেন আনসার হয়ে যাক। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? কার্বনের অ্যাটমিক নাম্বার আমি আনসার দেওয়ার আগে কিন্তু তোমাকে মনে মনে আনসার গেস করতে হবে, ঠিক আছে। সো দিস ইজ আ গেম। যদিও ওয়ান সাইডে আমি ভিডিওতে আছি, কিন্তু তোমার সঙ্গে যেহেতু ইন্টারঅ্যাক্ট করছি, আমি আনসার দেওয়ার আগে তোমাকে মনে মনে গেস করতে হবে বা খাতায় লিখে নিতে হবে যে কোয়েশ্চেনটা আমি করছি, বিফোর আই আনসার, রাইট। সো দিস ইজ দ্য রুল। ওকে, তো কি হচ্ছে, অ্যাকর্ডিং টু দিস রুল অফ দ্য গেম, আমার ফার্স্ট কোয়েশ্চেন, কার্বনের অ্যাটমিক নাম্বার কত? ওকে, সো নাও আই গিভ দ্য আনসার। এর মধ্যে কিন্তু তোমাকে আনসার লিখে নিতে হবে, এগুলো কিন্তু 9 এর কনসেপ্ট। অ্যাটমিক নাম্বার অফ কার্বন ইজ 6, রাইট। তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, ফাইন। অ্যাটমিক নাম্বার কত হলো? 6। আচ্ছা, 6 অ্যাটমিক নাম্বার কথাটার মানে কি? কার্বনের নিউক্লিয়াসের প্রোটন নাম্বার কত? নাও আই গিভ দ্য আনসার। তোমার জন্য পজ দিচ্ছি, পজে হচ্ছে তুমি ভাববে আনসারটা। সো আমি এখন আনসারটা বলছি। এর মানে হচ্ছে কার্বনের নিউক্লিয়াসে প্রোটন নাম্বার আছে 6টা। সো নাম্বার অফ প্রোটন কত? 6। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আসি। when I pause that means I am giving you the time to think. ওকে, সো নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনটা কি, যে কার্বনের নিউক্লিয়াসে যদি প্রোটন নাম্বার 6 হয়, তাহলে নিউক্লিয়াসের চারপাশে কতগুলি ইলেকট্রন ঘুরছে? প্রোটন নাম্বার যদি 6 হয়, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন কতগুলো ঘুরছে? and your time starts now. টিক 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 টিক। সো কতগুলো ইলেকট্রন ঘুরছে? প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার ইকুয়াল থাকবে, রাইট। ইকুয়াল থাকবে, কারণ ওভারঅল অ্যাটম নিউট্রাল থাকে। প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সো ইকুয়াল থাকবে। ইলেকট্রন নাম্বার তাহলে 6ই হবে। প্রোটনের চার্জ পজিটিভ, যতগুলো প্রোটন থাকবে নিউক্লিয়াসে অতগুলো ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসের চারপাশে। আচ্ছা, কার্বনের মাস নাম্বার কত? কে বলবে? মাস নাম্বার, your time starts now. Again 5 seconds I am giving you. Tick 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 tick. Okay, so mass number কত কার্বনের? 12, right? 12 হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার মানেটা কি? প্রোটন আর নিউট্রনের টোটাল নাম্বার। আচ্ছা, নিউট্রন কোথায় থাকে? আচ্ছা, একবার জাস্ট রিক্যাপিচুলেট করে নি, কে কোথায় থাকে, কার বাড়ি কোথায়। সো একটা অ্যাটমের মধ্যে প্রোটন কোথায় থাকে? প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে প্রোটন থাকে, গুড। আচ্ছা, নিউট্রন কোথায় থাকে? নিউট্রনের নিউক্লিয়াসে থাকে। প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে থাকে। এদের দুজনকে মিলে টোটাল হচ্ছে মাস নাম্বার। সো মাস নাম্বার যখন বললাম 12, তার মানে প্রোটন নাম্বার কত? 6। তাহলে বাকিটা কে? কে বাকিটা? নিউট্রন। ভেরি গুড, গুড গেস। সো নিউট্রন নাম্বার হচ্ছে 12 মাইনাস 6, যেখানে 12টা হচ্ছে টোটাল নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন, দ্যাট ইজ মাস নাম্বার, and 6টা কি? প্রোটন নাম্বার, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার। সো নিউট্রন নাম্বার হয়ে গেল 6।
এবার এই অ্যারেঞ্জমেন্টটা একবার দেখা যাক, ঠিক আছে? তো দিস ইজ দ্য ডায়াগ্রাম, যেখানে অ্যারেঞ্জমেন্টটা দেখানোর চেষ্টা করছি কার্বন অ্যাটমের জন্য। সো কার্বন অ্যাটমের এটা হচ্ছে নিউক্লিয়াস, মাঝে সেন্টারটা কি, এটা দিস ইজ দ্য নিউক্লিয়াস। ওকে, সো নিউক্লিয়াসে প্রোটন কটা আছে? 6, নিউট্রন কটা আছে? 6, যেটা এক্ষুনি আমরা ক্যালকুলেট করেছি। অ্যাটমিক নাম্বার 6, তো প্রোটন নাম্বার 6 আর মাস নাম্বার 12, তো নিউট্রন নাম্বার 12 minus 6, that is 6, 12 minus 6, that is 6। তো নিউক্লিয়াসের গল্প হয়ে গেল এখানে, যে প্রোটন 6টা আছে, নিউট্রন 6টা আছে, ফাইন। ইলেকট্রন গুলো কোথায় আছে? নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে, রোটেশনাল মোশনের থ্রু দিয়ে ঘুরতে থাকে। কেন ঘুরে? অনেকটা সোলার সিস্টেমের মতন কনসেপ্ট আছে। সো ফিজিক্সের রোটেশনাল মোশন চ্যাপ্টারটা যখন আসবে, ক্লাস 11 এ মেইনলি পড়ানো হয়, 10 এও অল্প অল্প টাচ থাকে, সেখানে জানবে যে কেন কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, কেমন করে ঘুরতে থাকে। সো এখন আমরা দেখছি যে ঘুরছে নিউক্লিয়াস এবং তার চারপাশে কি ঘুরছে? প্রোটনটা, ইলেকট্রন গুলো ঘুরছে, 6টা ইলেকট্রন ঘুরছে। কেমন করে ঘুরছে? শেল নাম্বার মনে করো, শেল নাম্বার মনে পড়ছে? কেমন করে শেল নাম্বার ক্যালকুলেট করা হতো মনে পড়ছে? শেল নাম্বার, তো শেল নাম্বার কি বলছিল? শেল নাম্বার হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে প্রথম যে অরবিটটাতে ইলেকট্রন গুলো ঘুরে তাকে বলে কে শেল বা ফার্স্ট অরবিট। নিউক্লিয়াসের চারপাশে সেকেন্ড যে অরবিটটাতে ইলেকট্রন গুলো ঘুরে তাকে বলে কে এল শেল বা সেকেন্ড অরবিট। তো ফার্স্ট অরবিট যে বরাবর ইলেকট্রন গুলো ঘুরছে কে শেল, সেকেন্ড অরবিট যে বরাবর ইলেকট্রন গুলো ঘুরছে এল শেল। এবারে এই ভ্যালেন্স শেল কোনটাকে বলে? খুব ক্রুশিয়াল এরিয়া এই জায়গাটা, কারণ যদি ক্লিয়ার না হয় থাকে এখানে ক্লিয়ার করে নেবে। ভ্যালেন্স শেল কোনটাকে বলে? দ্য লাস্ট শেল ইজ দ্য ভ্যালেন্স শেল। আউটারমোস্ট শেল বা আউটারমোস্ট অরবিট তাকে বলা হয় ভ্যালেন্স শেল। লাস্ট শেল যেটা, তাকে বলা হচ্ছে কি শেল? ভ্যালেন্স শেল। তাহলে দেখো ভালো করে একবার ইলেকট্রনিক কনফিগারেশনটা ক্লাস 9 এ যেরকম করে শিখেছিলে তার রেসপেক্টে যদি একটু রিক্যাপ করার চেষ্টা করো, তাহলে দেখো টোটাল ইলেকট্রন আছে 6টা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে। কেমন করে 6টা ইলেকট্রন অ্যারেঞ্জড হয়ে থাকে নিউক্লিয়াসের চারপাশে? মনে করো কে শেলে থাকে 2টি ইলেকট্রন, সো মেবি নাম্বারিং করছি, এটা ফার্স্ট ইলেকট্রন, এটা ধরলাম সেকেন্ড ইলেকট্রন, তাহলে কে শেলে কটা ইলেকট্রন হয়ে গেল? 2টি ইলেকট্রন হয়ে গেল। আচ্ছা, আর কটা ইলেকট্রন পড়ে আছে? টোটাল ইলেকট্রনটা 6টা, তার 2টো হয়ে গেল কে শেলে, তাহলে আর কটা ইলেকট্রন পড়ে আছে? 6 - 2, দ্যাট ইজ 4 ইলেকট্রন পড়ে আছে। ওই 4 ইলেকট্রন কোন শেলে থাকবে? অবভিয়াসলি নেক্সট শেলটাতে থাকবে, দ্যাট ইজ দ্য এল শেল। সো দিস ইজ ধরলাম থার্ড ইলেকট্রন, এটাকে ধরলাম ফোর্থ ইলেকট্রন, এটাকে ধরলাম ফিফথ ইলেকট্রন, আর এটাকে ধরলাম সিক্সথ ইলেকট্রন। তাহলে টোটাল 6টা ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা আমরা পেয়ে গেলাম। এগুলো সবই ক্লাস 9 এর কনসেপ্ট কিন্তু। সো টোটাল 6টা ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনে কেমন? কে শেলে 2টো, আর ভ্যালেন্স শেল দ্যাট ইজ দ্য এল শেল, ওখানে 4টে। ভ্যালেন্স শেলে কটা? 4টে, ফাইন। তাহলে ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন থাকে দ্যাট গিভস দ্য ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত? ভ্যালেন্স ইলেকট্রন হলো 4, যে 4টে কোন শেলে আছে? এল শেলে আছে। ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো থাকছে তাকে বলছে ভ্যালেন্স ইলেকট্রন, আর ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার কত হচ্ছে? 4। যেহেতু ভ্যালেন্স ইলেকট্রন 4টে, তাই কার্বনের টেট্রা ভ্যালেন্সি, কারণ ভ্যালেন্স ইলেকট্রন যতগুলো থাকে অতগুলোই ভ্যালেন্সি হয় ইউজুয়ালি, নট অলওয়েজ। এর অনেক এক্সেপশনসও আছে, এক্সেপশনস গুলো নিয়ে একটু হায়ার ক্লাসে লাইক 11, 12, নিট, জেই এই সমস্ত ক্লাসগুলোতে ডিসকাশন করা হয়। কিন্তু আপাতত ক্লাস 10 এর সিলেবাস অনুযায়ী আমরা এটা অ্যাজিউম করতে পারি যে কোনো একটা এলিমেন্টের ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন আছে ওটাই হচ্ছে ওর কম্বাইনিং ক্যাপাসিটি এন্ড ওটাই হচ্ছে ওর ভ্যালেন্সি। সো কার্বনের ভ্যালেন্স শেলে আছে 4টে ইলেকট্রন, তার মানে কার্বনের টেট্রা ভ্যালেন্সি হয়ে গেল, কারণ ওর কম্বাইনিং ক্যাপাসিটিও 4 হবে, ও 4 জনের সঙ্গেই কম্বাইন করতে পারবে বিকজ ওর কাছে 4টে ভ্যালেন্স ইলেকট্রন প্রেজেন্ট আছে। সো আই হোপ এখন তোমরা বুঝতে পেরেছো কার্বনের টেট্রাভ্যালেন্সের ইম্পর্টেন্সটা কি, এন্ড কার্বন টেট্রাভ্যালেন্ট হওয়ার জন্যই কিন্তু অর্গানিক কম্পাউন্ডস এর মতন হিউজ একটা কিংডম তৈরি করতে পারছে। অর্গানিক কেমিস্ট্রি আলাদা করে আমাদের স্টাডি করতে হচ্ছে। তাহলে টেট্রাভ্যালেন্সির পিছনের যে সিক্রেটটা ছিল, যে মিস্ট্রিটা ছিল, আশা করি এটা এখন রিভিলড হয়ে গেছে। এন্ড এখন অবধি এটুকু তো আমি গ্যারান্টি দিতেই পারি যে কারোর না তো বুঝতে অসুবিধা হয়েছে আর না কারোর বোরিং লেগেছে, এটুকু তো আমি পার্সোনাল গ্যারান্টি নিচ্ছি। ঠিক আছে, ফাইন। চলে আসছি এবার নেক্সট প্রপার্টি, ক্যাটিনেশন প্রপার্টি। যেরকম বলেছিলাম ক্যাটিনেশন প্রপার্টিটা কি? চেন, শুধু চেন তৈরি হচ্ছে, লম্বা লম্বা চেন, হিউজ চেন। তো দেখা যাক চেন ফরমেশনের প্যাটার্ন কেমন হতে পারে। বেসিক চেন, কার্বন অ্যাটমের একদম যদি বেসিক চেন তৈরি হয়, লিনিয়ার চেন তৈরি হবে।
সেরকম করে লিনিয়ার চেন। এন্ড দেখো সবকটা কার্বন অ্যাটমের কিন্তু ভ্যালেন্সি 4 আমি মেনটেন করেছি। প্রত্যেকটা কার্বন অ্যাটমের দেখো আমি টোটাল 4টে করে বন্ড তৈরি করেছে প্রত্যেকটা কার্বন অ্যাটম। এইভাবে লিনিয়ারলি চলে যাচ্ছে চেনটা, এটাকে বলছি কি লিনিয়ার চেন। ব্রাঞ্চ চেন, দেখো লিনিয়ার চেন একটা তৈরি হয়েছে, লিনিয়ার চেনটা নিশ্চয়ই বুঝতে পারছো, এই পার্টিকুলার চেনটা লিনিয়ার চেন, আশা করি বুঝতে পারছো। এটাই হচ্ছে সুবিধা, মানে 3D তে পড়ার এটাই হচ্ছে মজা, রাইট? তাই না? স্মার্ট বোর্ডের থ্রু দিয়ে পুরো ব্যাপারটা দেখবার এটাই হচ্ছে মজা, যে পুরোটা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়ে যায়, দারুণ লাগে, পুরো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যায় জিনিসটা, রাইট? সো এটা হচ্ছে তোমার লিনিয়ার চেন, আর এগুলো হচ্ছে তোমার ব্রাঞ্চিং হয়েছে, মানে সাইডে সাইডে লিনিয়ার চেন থেকে যেগুলো বেরিয়েছে, এক্সট্রা বেরিয়েছে, দ্যাট ইজ আ ব্রাঞ্চ। তো ক্লিয়ারলি বুঝতে পারছো ব্রাঞ্চিং হয়েছে। ব্রাঞ্চ চেন, এই ব্রাঞ্চ চেন গুলো কিন্তু আবার কন্টিনিউ হতে পারে, এই ব্রাঞ্চ চেনও কিন্তু নিচে কন্টিনিউ হতে পারে, এমন নয় যে কন্টিনিউ হবে না। লেফটে রাইটে ব্রাঞ্চ চেন গুলো কিন্তু কন্টিনিউ হতেই পারে, রাইট? আর এগুলো হচ্ছে তোমার লিনিয়ার চেন। সো লিনিয়ার চেনও সবকটাই 4টে করে ভ্যালেন্সি থাকবে। সো সবকটা কারণে আমি 4টে করে ভ্যালেন্সি মেনটেন করেছি ড্রয়িং এর থ্রু দিয়ে। দেখো যে কোনো একটা কার্বন অ্যাটম তুলে নাও, দেখো তার 4টেই আমি তার দিকে 4টে ড্যাশ ড্র করেছি, 4টে ড্যাশ, টোটাল 4টে ড্যাশ আছে, প্রত্যেকটা ড্যাশ এক একটা বন্ড, তার মানে টোটাল 4টে বন্ড আছে, রাইট? ওকে। আচ্ছা রিং চেন, এখানে দেখো সাইক্লিক ওয়েতে তৈরি হয়েছে, সাইক্লিক তৈরি হয়েছে, কোনটা তিনটে কার্বন অ্যাটম নিয়ে সাইকেল তৈরি হয়েছে, 5টা কার্বন অ্যাটম নিয়ে সাইকেল তৈরি হয়েছে, 6টা কার্বন অ্যাটম নিয়ে হেক্সাগন টাইপের সাইকেল তৈরি হয়েছে, ঠিক আছে? সো এরকম সাইকেল তৈরি হয়েছে। অবভিয়াসলি প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি কত? 4, মানে 4টে করে কিন্তু প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি 4। সো 4টে করে অন্য অ্যাটমের সঙ্গে প্রত্যেকটা কার্বন অ্যাটম কিন্তু কম্বাইনিং করবে। ভ্যালেন্সিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না কোনো অবস্থাতেই, ভ্যালেন্সি উইল রিমেন অলওয়েজ 4। সো এইভাবে চেনটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে। সেটা হয়ে গেল তোমার রিং চেন। তার মানে দিস ইজ দ্য ক্যাটিনেশন প্রপার্টি ইন কার্বন অ্যাটম, যেখানে কার্বন অ্যাটম হিউজ চেইন তৈরি করতে পারছে। 3 রকম ওয়েতে তৈরি করছে, লিনিয়ার, ব্রাঞ্চ এন্ড রিং, ঠিক আছে? সো ক্যাটিনেশনের পার্টটা আই গেস ক্লিয়ার, যে এইখানটা গেস করতে পারছো নিশ্চয়ই, কেউ যদি চেন তৈরি করার ক্ষমতা রাখে তার মানে সে ম্যাক্রোমলিকিউল তৈরি করবেই, এখানে কোনো রকেট সায়েন্সই নেই, খুবই ইজি, একদম সেন্স, কমন সেন্স, আর কিচ্ছু না। কেউ চেন তৈরি করতে পারলে সে তো বানাবেই, লম্বা লম্বা চেন বানাবে আর ম্যাক্রোমলিকিউল বানাবে যাদের মলিকুলার মাসও বেশি হবে, ঠিক? গুড। মাল্টিপল বন্ড ফরমেশন। সো কার্বন কি বন্ড ফর্ম করতে পারে? কার্বন ডাবল কোভালেন্ট বন্ড ফর্ম করতে পারে। দেখো তো এই যে ইলেকট্রন ডট স্ট্রাকচারটা ড্র করেছি, কে বুঝতে পারছে বলো? এটা কিন্তু 9 এর কনসেপ্ট, এখন আমি এই কনসেপ্টে ডিটেইলে ঢুকছি না, এটা কিন্তু 9 এ অলরেডি পড়ে নিয়েছো। জাস্ট একটা গো থ্রু করো, চেক করো তুমি বুঝতে পারছো কিনা বন্ড ফরমেশনটা কেমন করে হয়েছে। ট্রিপল বন্ড ফর্ম করেছে কার্বন, ট্রিপল বন্ড ফর্ম করছে, তার মানে ডাবল বন্ড ফর্ম করছে, ট্রিপল বন্ড ফর্ম করছে। আবার হাইড্রোজেন গুলোর সঙ্গে কার্বনের কি বন্ড আছে গেস করো? হাইড্রোজেনের সঙ্গে কার্বনের সিঙ্গেল বন্ড আছে। তার মানে ধরো এই দুটো স্ট্রাকচারকে আমি পুরোটা ডিটেইলে ড্র করে দেখাচ্ছি। তার আগে একবার দেখো ইলেকট্রন ডট স্ট্রাকচারটা দেখে নাও, কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখানো আছে, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসগুলো দেখানো আছে। তার মানে এটা হচ্ছে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের একটা সিএইচ বন্ড, এটা হচ্ছে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের আরেকটা সিএইচ বন্ড, তাই না? এইভাবে কার্বনের সঙ্গে হাইড্রোজেন দুটো সিএইচ বন্ড তৈরি হচ্ছে, এগুলো সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে। এদিকেও দুটো সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে, আর এই কার্বনের মাঝে তৈরি হচ্ছে ডাবল বন্ড। তার মানে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, দুটো সিঙ্গেল বন্ড এদিকেও তৈরি হয়েছে, মাঝখানে কার্বন ডাবল বন্ড তৈরি হয়েছে। ডাবল বন্ড তৈরি হয়েছে কোন ইলেকট্রনগুলোর ওভারল্যাপে? এই দুটি ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করেছে, আর এই দুটি ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করেছে। এইভাবে দুটো কোভালেন্ট বন্ড তৈরি হয়েছে, ডাবল কোভালেন্ট বন্ড, ঠিক আছে? রাইট? এখানেও 3টে কোভালেন্ট বন্ড, এই দুটো ইলেকট্রন মিলে একটা কোভালেন্ট বন্ড, এই দুটো বন্ড মিলে একটা কোভালেন্ট বন্ড, এই দুটো মিলে একটা কোভালেন্ট বন্ড, 3টে কোভালেন্ট বন্ড। আর হাইড্রোজেনের সাথে একটাই সিঙ্গেল কোভালেন্ট বন্ড, রাইট? তাহলে ট্রিপল বন্ড তৈরি হয়েছে 3টে কার্বনের মধ্যে, সরি দুটো কার্বনের মধ্যে 3টে ওভারল্যাপ হয়েছে দিয়ে ট্রিপল বন্ড তৈরি হয়েছে, আর হাইড্রোজেন গুলোর সাথে তৈরি হয়েছে সিঙ্গেল বন্ড, ঠিক? তার মানে কার্বন একই সঙ্গে সিঙ্গেল, ডাবল, ট্রিপল 3 রকমের বন্ড তৈরি করতে ক্যাপাবল। দিস ইজ কল্ড মাল্টিপল বন্ড ফরমেশনের ক্যাপাবিলিটি, একমাত্র কার্বনের মধ্যে এটা এক্সিস্ট করছে। আইসোমেরিজম, যেটা একটু আগে বলছিলাম, পেন্টেন। আচ্ছা মলিকুলটার ফর্মুলা আগে দেখে নি, C5H10। কি ফর্মুলা? C5H10। এই C5H10 ফর্মুলাটা বললে
কত রকমের কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করা পসিবল এই C5H10 ফর্মুলাটা থ্রু দিয়ে। সো একটা কম্পাউন্ড হতে পারে পেন্টেন, কাউন্ট করো, ভিডিও দরকার হয় পজ করো, এখানে ভিডিওকে পজ করো, কাউন্ট করে চেক করো সত্যি সত্যি C5H10 কিনা। সো দেখো এই পুরো মলিকিউলটার ফর্মুলা C5H10 কিনা, 5টা কার্বন অ্যাটম আছে, 10টা হাইড্রোজেন অ্যাটম আছে, একদম ক্লিয়ারলি কাউন্ট করে নাও। ঠিক আছে, আমি স্ক্রিন থেকে এটা আউট হচ্ছি, ভালো করে কাউন্ট করে নাও। যে লেফট সাইডের কম্পাউন্ড, যেটা কম্পাউন্ড 1 দিচ্ছি, পেন্টেন কম্পাউন্ড 1, তার মধ্যে কাউন্ট করে নাও C5H10 আছে। ওকে, কাউন্ট করেছো নিশ্চয়ই। আচ্ছা, পরের মলিকিউলটাতে যাচ্ছি। পরের মলিকিউলটা তো ভালো করে কাউন্ট করো, এখানেও C5H10 সেম ফর্মুলা, কিন্তু মলিকিউলটার অ্যাপিয়ারেন্সে নিশ্চয়ই বুঝতে পারছো ডিফারেন্ট শেপ, স্ট্রাকচারটাই যেন ডিফারেন্ট হয়ে গেছে। কি ডিফারেন্স সেটাতে আসছি পরে। অ্যাপিয়ারেন্সে ক্লিয়ারলি এটা বুঝতে পারছো নিশ্চয়ই যে সিঙ্গেল কোভালেন্ট বন্ড পেন্টেনে তৈরি করেছে, সিঙ্গেল কোভালেন্ট বন্ড আইসোপেন্টেনে তৈরি করেছে, কিন্তু কিছু না কিছু ডিফারেন্স তৈরি হয়েছে স্ট্রাকচারটা দিয়ে, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তার আগে কাউন্ট করে ক্রস চেক করে নাও যে সূর্য স্যার এখানে সত্যি সত্যি C5H10 কে রিপ্রেজেন্ট করছেন কিনা। রাইট, C5H10 তো সত্যি সত্যি, কাউন্টার চেক করো। নিওপেন্টেন, সো তোমাদের জন্য 3টে কালার ইউজ করে বোঝাচ্ছি পুরোটা যাতে বুঝতে সুবিধা হয়। নিওপেন্টেন, সো নিওপেন্টেনও কাউন্টার চেক করো আগে যে হ্যাঁ সত্যি সত্যি এটা C5H10 মলিকুলার ফর্মুলা কিনা, মানে পুরো কম্পাউন্ডে 5টা কার্বন অ্যাটম আর 10টা হাইড্রোজেন অ্যাটম আছে কিনা, সিম্পল ফর্মুলাটা C5H10 কিনা চেক করো। এন্ড চেকিং হয়ে গেলে বলবো। আমি স্ক্রিন থেকে আউট হচ্ছি এন্ড ইউর টাইম স্টার্টস নাও। আমি তোমাদেরকে 5 সেকেন্ড টাইম দিচ্ছি, একবার ফটাফট চেক করে নাও 3টে কম্পাউন্ডই, দ্যাট ইজ পেন্টেন, আইসোপেন্টেন, নিওপেন্টেন, তিনজনেরই ফর্মুলা C5H10 কিনা। ওকে, সো 1 2 3 4 and 5, ফাইন। সো নিশ্চয়ই চেক করে নিয়েছে এন্ড ইউ আর হ্যাপি যে হ্যাঁ সূর্য স্যার এখানে সবকটাই ঠিকঠাক ড্রয়িং করেছেন C5H10 এর। সত্যি কথা, কিন্তু সবকটা দেখতে একরকম নয়। ক্লিয়ারলি এর জন্য কিছু রকেট সায়েন্স লাগে না, ক্লিয়ারলি চোখে দেখেই দেখা যাচ্ছে যেটা একরকম দেখতে নয়। কি ডিফারেন্স সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথম কম্পাউন্ডটা, সো দিস ইজ দ্য সেকেন্ড কম্পাউন্ড এন্ড দিস ইজ দ্য থার্ড কম্পাউন্ড, এটা সেকেন্ড কম্পাউন্ড। সো ফার্স্ট কম্পাউন্ডটা পেন্টেনে আসছি। এখানে দেখো 5টা কার্বনের চেনই লিনিয়ার। কেউ কেউ হয়তো ধরেও ফেলেছো, কি ঠিক তো? কেউ কেউ এটা তো ক্লিয়ারলি ধরেই ফেলেছো যে 5টা কার্বনের লিনিয়ার চেন আছে। একটু আগে চেন দেখেছো, যে ক্যাটিনেশন প্রপার্টি দেখেছো, আর কেউ তো ক্লিয়ারলি ক্যাপচার করে নিয়েছো যে 5টা কার্বন অ্যাটমের লিনিয়ার চেন আছে এখানে, ক্লিয়ারলি বুঝতে পারা যাচ্ছে। সো 5টা কার্বন অ্যাটমের লিনিয়ার চেন দিয়ে যখন C5H10 মলিকিউলটা তৈরি হলো তখন নাম হলো পেন্টেন। ফাইন, এন্ড সেটার প্রপার্টি, মলিকুলার প্রপার্টি, তার প্রিপারেশনের প্যাটার্ন, তার কেমিস্ট্রি, সে যে কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে তার প্যাটার্ন সবকিছু ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখি কে গেস করতে পারে। কুইক গেস। এখানে কটা কার্বনের চেন আছে? গিভ আ কুইক গেস। কত কার্বনের চেন আছে? একটা কার্বনের চেন, দুটো কার্বনের চেন, 3টে কার্বনের চেন, 4টে কার্বনের চেন, 5টা কার্বনের চেন। কটা কার্বনের চেন আছে? দেখো 5টা কার্বনের চেন আছে, সরি 4টে কার্বনের চেন আছে। রাইট, 4টে কার্বনের চেন আছে। 5 নম্বর কার্বনটা কিভাবে আছে? কে বলবে? ব্রাঞ্চ হিসাবে আছে। ব্রাঞ্চ, মেইন 4টে কার্বনের চেনে 5 নাম্বার আছে ব্রাঞ্চে। 2 নাম্বার কার্বন থেকে একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে যেখানে 5th কার্বনটা প্রেজেন্ট আছে। তার মানে 5th কার্বন কিন্তু মেইন চেনের পার্টই নয়, 5th কার্বনকে ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। ও কিন্তু মেইন টিমটার পার্টই নয়, মেইন টিমে কিন্তু 4টে কার্বন আছে। সেইভাবেও যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে তারও ফর্মুলা কিন্তু C5H10, কিন্তু এর নাম কিন্তু এই যে এর নাম কিন্তু আইসোপেন্টেন হলো। আচ্ছা, এটা C5H10 না, সরি C5H12 হবে, একটু মিস্টেক হয়েছে, C5H12 হবে। ঠিক আছে, ওকে। লাস্টেটা দেখে নাও, সবকটাতে C5H12 থাকবে। ওকে, লাস্টেটাতে একটু দেখে নাও। লাস্টেটাতে কি বলছে? নিওপেন্টেন। এখানেও C5H12 আছে, একবার ক্রস চেক করে কাউন্ট করে নাও। C5H12 আছে। একটু হয়তো কনফিউশন তৈরি হয়ে গিয়ে থাকবে, আমি যেহেতু C5H10 বলছিলাম, একটু কনফিউজ হয়ে গিয়ে থাকবে যে কাউন্ট করে হয়তো C5H12 পেয়েছো। রাইট, ইউ আর রাইট, C5H12 হবে। ঠিক আছে, আমার সামহাও একটু মিস্টেক হয়ে গেছিল। ওকে, সো C5H12 থাকছে। ঠিক আছে, C5H12, এখানে আর কোনো কনফিউশন নেই, ক্লিয়ার ব্যাপার। এবার ওকে, কারোর কোনো কনফিউশন হয়ে থাকলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। C5H12, সো নিওপেন্টেন। এই মলিকিউলটাতে কি হচ্ছে? এই মলিকিউলটাতে দেখো 3টে কার্বনের চেন আছে। আচ্ছা, এখানে আমরা গ্রিন কালার ইউজ করছিলাম, সো গ্রিন কালার।
গ্রিন কালারে দেখাচ্ছি, 3টে কার্বনের চেন আছে এই C5H12 মলিকিউলটাতে, এন্ড 2টো ব্রাঞ্চ আছে। কটা ব্রাঞ্চ? 2টো ব্রাঞ্চ। তার মানে সবকটাতেই 5টা কার্বন তো শিওরলি আছে, 5টা কার্বন সবকটাতেই আছে, কিন্তু একটাতে 5টাই লিনিয়ার চেনে আছে, একটাতে 4টে লিনিয়ার চেন উইথ 1 ব্রাঞ্চ আছে, একটাতে 3টে লিনিয়ার চেন উইথ 2 ব্রাঞ্চ আছে। এন্ড অবভিয়াসলি টেট্রাভ্যালেন্সিকে স্যাটিসফাই করার জন্য কার্বন কাকে নিয়েছে? হাইড্রোজেনকে তার সঙ্গী করেছে। কারণ আমরা প্রথম থেকে জানছি হাইড্রোকার্বনের কেমিস্ট্রি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তার মানে হাইড্রোজেন আর কার্বন তো প্রেজেন্ট থাকবেই, তাই না? তাহলে দেখো 10-10 আইসোপেন্টেন নিওপেন্টেন সেম মলিকুলার ফর্মুলা C5H12, কিন্তু এরা সেম কম্পাউন্ড হলো না। স্ট্রাকচারও ডিফারেন্ট, অ্যাপিয়ারেন্সও ডিফারেন্ট, প্রপার্টিও ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট। মলিকুলার ফর্মুলাটা ছাড়া বাকি সবকিছু ডিফারেন্ট। এরা হচ্ছে একে অপরের আইসোমার, কার্বন এই প্রপার্টিটা শো করতে পারে। তাহলে একবার কুইক রিভিউ করে নি কার্বন কোন কোন এক্সক্লুসিভ প্রপার্টি শো করছে যার জন্য অর্গানিক কম্পাউন্ড এরকম আলাদা হয়ে যাচ্ছে, অর্গানিক কম্পাউন্ড এরকম হিউজ হয়ে যাচ্ছে, তার এত ইম্পর্টেন্স বেড়ে যাচ্ছে। নাম্বার 1, আমার সাথে বলো, নাম্বার 1 টেট্রাভ্যালেন্সি। কার্বন হ্যাজ 4 ভ্যালেন্স ইলেকট্রনস। যেহেতু 4টে ভ্যালেন্স ইলেকট্রন আছে সেই কারণে কার্বনের কম্বাইনিং ক্যাপাসিটি 4, ভ্যালেন্সি 4, টেট্রাভ্যালেন্সি। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কি হলো? নাম্বার 2 পয়েন্ট ক্যাটিনেশন, লিনিয়ার চেন, ব্রাঞ্চ চেন বা রিং চেন তৈরি করতে পারে কার্বন। 3 নাম্বার পয়েন্ট কি হলো? মাল্টিপল বন্ড ফরমেশন, সিঙ্গেল, ডাবল, ট্রিপল একসাথে তৈরি করতে পারে কার্বন অ্যাটম। এটা তৈরি করার পরেও যেহেতু টেট্রাভ্যালেন্সি শো করে, তাই ট্রিপল বন্ড তৈরি করার পরেও কার্বনের কাছে ভ্যালেন্সি পড়ে থাকে চেন বানানোর জন্য। ট্রিপল বন্ড হয়ে যাওয়ার পরেও কার্বনের কাছে ভ্যালেন্সি পড়ে আছে চেন বানানোর জন্য, কারণ 4টে ভ্যালেন্সি ওর, রাইট? আচ্ছা, নাম্বার 4 পয়েন্ট আইসোমারিজম। একই ফর্মুলা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট স্ট্রাকচার, একদম কমপ্লিটলি ডিফারেন্ট স্ট্রাকচার। সো এই ইউনিক ফর্মুলাগুলোর জন্য কার্বন পিরিয়ডিক টেবিলের সেই স্পেশাল এলিমেন্ট হয়ে যাচ্ছে, সেই স্পেশাল এলিমেন্ট হয়ে যাচ্ছে উইথ সাম হিডেন ট্যালেন্ট। যে হিডেন ট্যালেন্টের কারণে অর্গানিক কেমিস্ট্রি আমাদের স্টাডি করতে হচ্ছে। কেউ কেউ বলতে পারো স্যার কার্বনের এত কিছু করার কি দরকার ছিল? আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়তে হতো না, অর্গানিক কেমিস্ট্রিতে এত যে ভয় লাগে এসব হেডেক নিতে হতো না। কিন্তু কার্বন ইজ আ স্পেশাল এলিমেন্ট, কার্বনের হিউজ বিউটি আছে, ঠিক আছে? সো কার্বনের এই টোটাল বিউটি গুলো আমরা আরো জানবো লাইভ ক্লাসে। দেখা হচ্ছে শিগগিরই তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে। কার্বন এবং এরকম কার্বনের মতনই প্রত্যেকটা চ্যাপ্টার খুবই ইন্টারেস্টিং হয়ে উঠবে। যে সমস্ত চ্যাপ্টারে যার যেখানে, কারোর ইকুয়েশনে ভয় লাগে, কারোর অর্গানিক কেমিস্ট্রিতে ভয় লাগে, যার যেখানেই ভয় থাকবে না কেন, তোমাদের সমস্ত ভয় দূর করে দারুণ স্কোরিং সাবজেক্ট হিসেবে কেমিস্ট্রিকে তোমাদের সামনে প্রেজেন্ট করব লাইভ ক্লাসে। আমি তোমাদের প্রিয় সূর্য স্যার। আজকে এখন এখানে ক্লাসটা স্টপ করছি। ক্লাসে জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে। টেক কেয়ার, বাই বাই, টাটা, ওকে।